ধন্যবাদ বিনন্দা। সম্মানীয় আদরণীয় সকলকে শুভেচ্ছা। আমি কাকাবাবু কমরেড মুজাফফর আহমদের এই ৭৩৭তম জন্মদিবসে তার প্রতি শ্রদ্ধা জানাচ্ছি। আমি ইচ্ছে করে এটা বললাম কারণ ভাষা নিয়ে ব্যাপক বিতর্ক শুরু হয়েছে। ১৩৭তম আমরা বলি, আবার ৭৩৭তম শব্দ বলা, এটা আমি বলছি না। প্রবাসী পত্রিকায়, যে প্রবাসী পত্রিকায় কাকাবাবু প্রথম প্রবন্ধ লিখেছিলেন সন্দীপের তেল নিয়ে, রবীন্দ্রনাথের ১৩৩৯ সালের বৈশাখ সংখ্যায় তিনি লিখেছিলেন মাদ্রাসা মক্তবের বাংলা প্রবন্ধ। তাতে তিনি বলেছিলেন, বাজারে গিয়ে বাঙালি কি বলবে ১০০ টাকার নোট লইয়া নাকি ১০০০ টাকার নোট নিয়ে। অমিত মালব্যের এখন নির্দেশে যদি বাংলা চলে, অমিত শাহ এবং মোদীর ডিক্টেটে সাং পরিবারের নির্দেশে, আর আমাদের মুখ্যমন্ত্রী যদি সেজন্য কি বলেছিলেন যেন, নিজন্য বা ওই যে সত্যজিৎ রায় ধরনী, এই নিয়ে যদি বাংলা অভিযান করেন, আমাদের মুজাফফর আহমদ জন্মদিনে, কাকাবাবুর জন্মদিনে এটাকে খেয়াল রাখতে হবে। আজীবন রাজনীতি করার সঙ্গে সঙ্গে মেহনতি মানুষের পক্ষে থাকে, সঙ্গে সঙ্গে ভাষা নিয়ে, শিক্ষা নিয়ে, একটা শব্দের বানান নিয়ে, উৎপত্তি নিয়ে কাকাবাবু অনেকেরই মনোযোগ আকর্ষণ করেছেন। আসলে ভাষা একটা সাধারণ মানুষের জীবন জীবিকা, জীবন সংগ্রাম, তার মধ্যে দাঁড়িয়ে দৈনন্দিন চাহিদা, তার উপর দিয়ে গড়ে ওঠে। আমি ধন্যবাদ জানাবো আজকে গণশক্তি পত্রিকাকে আজকে কাকাবাবুর জন্মদিন উপলক্ষে যে প্রবন্ধ কাকাবাবুর ১০০ বছর, প্রায় ৯৯ বছর আগের লেখা। সবে কমিউনিস্ট পার্টিতে এসছেন, কয়েক বছর হয়েছে, করে আঙুলে গোনা যায়। তখনই তিনি সাম্প্রদায়িকতার যে বিষময় ফল এবং দক্ষিণপন্থী রাজনৈতিক দল যারা জাতীয় আন্দোলন করছে, স্বাধীনতা আন্দোলন করছে, তার মধ্যে দাঁড়িয়েও বোঝাবুঝির যে অভাব, ধর্মাশ্রিত রাজনীতি, ধর্মীয় আবেগকে ব্যবহার করে রাজনীতির কি কুফল হতে পারে, ১৯২৬ সালে কাকাবাবু লিখছেন লাঙল পত্রিকায়। আজকে ১০০ বছর পরে আমরা দেখছি কি ভাষার কিরকম সাম্প্রদায়িক প্রয়োগ হতে পারে। এটা যে ওভারঅল সাম্প্রদায়িকতার যে প্রক্রিয়া চলছে বিভাজনের, সেখানে ভাষাকে একটা টুল হিসেবে ব্যবহার করা হচ্ছে, টুল হিসেবে, যন্ত্র হিসেবে, অস্ত্র হিসেবে। আসল উদ্দেশ্য হচ্ছে বিভাজনের রাজনীতি। কাকাবাবু আজন্ম কমিউনিস্ট পার্টির আন্দোলন করতে গিয়ে কমিউনিস্ট পার্টিকে শিখিয়েছেন আর তার বুনিয়াদ তৈরি করেছেন, এবং কিভাবে তার প্রতিকার হবে তাও তিনি লিখেছেন। তাহলে আসলে যখন শ্রেণী আন্দোলন, শ্রেণীর বিষয়গুলো, রুটি রুজির প্রশ্ন, শিক্ষা স্বাস্থ্যের প্রশ্ন, উন্নয়নের প্রশ্ন, চাহিদা যেটা মানুষের, অন্ন বস্ত্র বাসস্থান, নির্বাচনের সময় সব ডাল ভরা প্রতিশ্রুতি দেওয়া হয়। গত লোকসভা নির্বাচনে, বিধানসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টি কি এই ম্যানিফেস্টো দিয়েছিল যে তারা বাংলা ভাষা ঠিক করবে? কোনটা বাংলা আর কোনটা বাংলা নয়, কে বাঙালি আর কে বাঙালি নয়? তখন তো মোদী কি গ্যারান্টি? নরেন্দ্র মোদী এসে বলেছিলেন, আমি যা বলি তাই করি, দুর্নীতির বিরুদ্ধে আমি লড়াই করেছি, এবং লিখে নিন ১ বছরের মধ্যে এই দুর্নীতিগ্রস্তরা কেউ জেলে বাইরে থাকবে না। ২০২৪-এর লোকসভা নির্বাচনে পুরুলিয়া মিটিং এসে বললেন। আর তারপর এখন আমরা অভয়াকাণ্ড দেখেছি যে কিভাবে আততায়ীকে, ধর্ষণকারীকে, দুর্নীতিগ্রস্তকে বাঁচানোর জন্য কেন্দ্র এবং রাজ্য এজেন্সি একাট্টা হয়ে গেছে। ১ বছর পূর্ণ হতে চলেছে। এত মানুষের বিচারের জন্য
ইনসাফের জন্য, ন্যায়ের জন্য লড়াই, তাকে ধূলিসাৎ করেছে দুই শাসক দল মিলে। আর এখন 26-এর নির্বাচনের আগে নতুন বাইনারি তৈরি করার জন্য, বিভাজন তৈরি করার জন্য এই আক্রমণ। কথায় বলে না, রাজায় রাজায় যুদ্ধ হয়, উলফাগড়া প্রাণ যায়। সবচেয়ে প্রান্তিক মানুষ, সবচেয়ে দুর্বল মানুষ, খেটে খাওয়া মানুষ, মেহনতি মানুষ, যারা এ রাজ্যে সৎ পথে মেহনত করে তার রুজি তার পরিবারের ভরণ পোষণ করতে পারবেন না। কাজ যখন অমিল, আমরা ফুড ফর ওয়ার্ক থেকে শুরু করেছিলাম বামফ্রন্টের সময়, তারপরে ইউপি 1-এর সময় আমাদের 100 দিনের কাজের আইন তৈরি হলো, বিজেপি এবং তৃণমূল মিলে সেটা সর্বনাশ করছে। গত নির্বাচনের আগে কত নাটক হলো যে টাকা আদায় করে দিল্লি থেকে নিয়ে আসা হবে। কোর্ট বলল 1 আগস্ট থেকে শুরু করতে হবে কাজ। কেন্দ্র সরকারকে বললো তুমি টাকা, আমরা আগে থেকেই বলেছিলাম সেটা, কারণ ওই আইনটা করার সময় আমরা ছিলাম পার্লামেন্টে, এবং অতজন বামপন্থীরা ছিল বলে এই আইনটা হয়েছিল খেতে পাওয়া মানুষের জন্য। যেখানে তুমি টাকা বন্ধ করছো বলছো, তারই সেই আইনের আগে লাইনে লেখা আছে যারা এই টাকা নয়ছয় করেছে তাদের জন্য উপযুক্ত ব্যবস্থা নিতে হবে, আইনি ব্যবস্থা নিতে হবে। কেন্দ্রীয় সরকার কোনো ব্যবস্থা নেয়, যে ব্যবস্থা আছে সেটাই চলুক, উভয় খুশি। আর এই মানুষ যখন যাচ্ছে, 34 বছর বামফ্রন্ট সরকার প্রথম শুরু থেকে আমরা যেমন গণতন্ত্রের সম্প্রসারণের কথা বলেছিলাম, যেমন পঞ্চায়েতি রাজ তৈরি করেছিলাম, সেরকম গ্রাম থেকে যাতে পলায়ন না হয় শহরে। কারণ এটি অভিমুখ আমাদের, যেহেতু গ্রোথ ইঞ্জিনটা হচ্ছে ইন্ডাস্ট্রি, যেহেতু শহর কেন্দ্রিক নগর সভ্যতা গড়ে তুলছি আমরা, স্বাভাবিকভাবেই আমাদের কৃষির যে অবদান আমাদের অর্থনীতিতে, গ্রামের যে ভূমিকা আমাদের অর্থনীতিতে ক্রমাগত কমছে। আর সেই জন্য গোটা দেশ জুড়ে এই ইন্টারনাল মাইগ্রেশন হচ্ছে। আজকে যে অর্থনীতি আমরা নিয়েছি তাতে আরো বেশি বাড়বে, শিক্ষার জন্য, স্বাস্থ্যের জন্য, কাজের জন্য, বাজারের জন্য, বাণিজ্যের জন্য। আপওয়ার্ড মোবিলিটি মানে হচ্ছে গ্রাম থেকে শহরে যেতে হবে। গান্ধী যতই গ্রাম স্বরাজের কথা বল, যতই গাল ভরা গ্রাম উন্নয়নের কথা বলা হোক, আর আমাদের সংবিধানে লেখা আছে, সংবিধানে যে 3টে ভাগ আছে, সরকারের দায়িত্ব কি হবে শিডিউল করে লেখা আছে। তাতে যে ইউনিয়ন লিস্ট কেন্দ্র সরকারের দায়িত্ব, তাতে 81 নম্বরে, আমি ঠিক মনে রাখি, 81 নম্বরে এন্ট্রিতে লেখা আছে যে ইন্টারনাল যে মাইগ্রেশন হবে, আভ্যন্তরীণ যে পরিযায়ী হবে, এক জায়গা থেকে আরেক জায়গায় যাবে, আমরা পরিযায়ী বলি, ইন্টারনাল মাইগ্রেশন, তার দায় দায়িত্ব, ওয়েলফেয়ার রাখার দায়িত্ব হচ্ছে কেন্দ্র সরকার। কেন্দ্র সরকার সেখানে ফেল করছে। ভারত একটা যুক্তরাষ্ট্র কাঠামো, অমর্ত্য সেন মনে করে দিয়েছেন, সংবিধান অনুযায়ী দেশের যে কোনো নাগরিক যে কোনো স্থানে গিয়ে বসবাস করতে পারে। শুধু 370 যে সিরিজ আছে, 370 নিয়ে কাশ্মীর নিয়ে কত হয়েছে হলো, 370A থেকে 370F পর্যন্ত শিডিউল এলাকাগুলোতে কতগুলো রেস্ট্রিকশন ছিল। এই 5ই আগস্ট 2019-এ যখন 370 ধারা বাতিল করা হলো, তখন বিজেপি কি বলেছিল যে কাশ্মীরে গিয়ে আপনি বসবাস করতে পারেন, ওখানকার মেয়েকে বিয়ে করতে পারেন, ওখানে জমি কিনতে পারেন, ঘর বাড়ি বানাতে পারেন। অনেকে মিষ্টি বিতরণ করেছিল, কজন জমি কিনেছে কজন বিয়ে করেছে আমি জানি না। আর এখন বলছে তুমি কেন এক রাজ্য থেকে অন্য রাজ্যে এসছো। এই মহোদয়া গত নির্বাচনে বহিরাগত শব্দটা ব্যবহার করেছিলেন, ব্যাপক হয়েছিল মিডিয়াতে। ওটা আরএসএস এর টেক্সট বুক থেকে নেওয়া, বহিরাগত। এরকম জেনোফোবিয়া তৈরি করে ফাসিস্টরা, নিও ফাসিস্টরা, বিদেশি সম্পর্কে একটা ভয় এবং ভীতি, আতঙ্ক তৈরি করার জন্য। আজকে ট্রাম্প যা করছেন আমেরিকায়, ভারতীয় ছাত্রকে এখান থেকে যারা গেছে তাদেরকে যেভাবে বেরি পরিয়ে, হাতকড়া পরিয়ে ফেরত পাঠানো হয়েছে, ভারত সরকারের সাহস হয়নি একটা কথা প্রতিবাদ করার, কারণ তারা তো সেই নীতি বিশ্বাস করছে। সব দক্ষিণপন্থীরা তাই করে।
সেই ডাঙ্কেল প্রস্তাবের সময় থেকে আমরা বলে আসছি, গোটা বিশ্বে ব্যবসা বাণিজ্য ইনভেস্টমেন্ট বিনিয়োগ সেটা ছুটবে। এই যে আমরা পুরস্কার দিলাম যাদেরকে, আমাদের সিদ্ধা বললেন। তাহলে এই যে আজকে গোটা দুনিয়ায় ইনভেস্টমেন্ট ট্রাভেল করবে, এই যে জিএসটি আইন হয়েছে, গুডস ট্রাভেল করবে, একটা জায়গা থেকে তৈরি হবে একটা জায়গায় বিক্রি হবে, সরকার ব্যস্ত কত টাকা তুলবে তার থেকে, কেন্দ্র এবং রাজ্য সরকার, কিন্তু হিউম্যান মুভমেন্ট হবে না। গুডস অ্যান্ড সার্ভিসেস জিএসটি, তাহলে গুডস অবাধে চলবে, কোনো অসুবিধা নেই, কিন্তু যারা সার্ভিস দেবে কারা? এরা সবচেয়ে ভালনারেবল সেকশন, এদের বলা হয় কেয়ার গিভার্স। বয়স্ক মানুষ, তার সঙ্গী লাগবে, রাত বিরেতে কি লাগবে তার জন্য, গৃহ পরিচারিকা, সব গেটেড কমিউনিটিতে এখন আছে উত্তর ভারতে, পশ্চিম ভারতে কুকুরদের ঘোরানোর জন্য একটা লোক লাগে, শিশুকে বিকেল বেলা নিয়ে খেলার ঝোলা করানোর জন্য লোক লাগে, গাড়ি ধোয়, এ ধরনের ইত্যাদি অনেক রকমের কাজ আছে। একদিকে তৃণমূলের শাসনে দুর্নীতি, তোলাবাজি এবং আমাদের গ্রামীণ অর্থনীতিকে তছনছ করে দেওয়া, রাজ্যের অর্থনীতিকে তছনছ করে দেওয়া, কাজ নেই, শিল্প কলকারখানা হচ্ছে না, কৃষি সবাইকে নিতে পারবে না, তাহলে বাড়তি শ্রম যাবে কোথায়? কাজ নেই। যাদের দরকার ছিল কেন্দ্র এবং রাজ্য সরকারের কেয়ার দেওয়া, যাদেরকে কেয়ার দেওয়া, যত্ন নেওয়া, সংবিধানের ডিরেক্টিভ প্রিন্সিপালসে এবং সংবিধানের লিস্টে। আর এই জন্যই যখন বামপন্থীরা আমরা সমর্থন করেছিলাম জনতা পার্টিকে, প্রথম অকংগ্রেসী সরকারকে, তখন 1979 সালে 1979 যেটা সংবিধানে ডিরেক্টিভ প্রিন্সিপালে বলা ছিল যে ইন্টারনাল মাইগ্রেন্টসদের জন্য যত্ন নিতে হবে, আমাদের দেশে আইন তৈরি হলো ইন্টারনাল মাইগ্রেন্টসের জন্য, মাইগ্রেন্ট লেবারার্স এর নাম করে, মাইগ্রেন্ট লেবারার্স অ্যাক্ট অফ 1979। সেখানে সব বলা আছে, যা যা বলা আছে, কেন্দ্র সরকার এবং রাজ্য সরকার কেউ একটা কাজ করছে না তাদের ওয়েলফেয়ারের জন্য। এমনকি তাতে এটাও লেখা আছে যে বাসস্থান দেওয়ার জন্য, সবচেয়ে যারা ইনসিকিউর, যাদের সামাজিক সুরক্ষা নেই, এমনকি এক রাজ্য থেকে অন্য রাজ্যে যাবে, সেখানকার ক্লাইমেট আলাদা আলাদা, তাহলে সেই ক্লাইমেট উপযোগী জামা কাপড়ের ব্যবস্থা করতে হবে, শীতের বেলায় কম্বল দিতে হবে, নাহলে মারা যাবে উত্তর ভারতে। আজকে আমাদের এই সরকারগুলোকে আইনটাকে মনে করে দিতে হচ্ছে। আর মুখ্যমন্ত্রী এখানে রাস্তায় বেরিয়ে যেমন ক্যাকাচিচি করেছিলেন, বলে আমি বাংলা ভাষা আন্দোলন করব, ভাষা আন্দোলন করব, আর সেটা 26-এর নির্বাচন পর্যন্ত চলবে, দুটোই বলেছেন তিনি। তাহলে বোঝা যাচ্ছে না এটাকে নির্বাচনকে সামনে রেখে একটা বাইনারি তৈরি করার চেষ্টা করা হচ্ছে। যখন বাইনারি ভাঙছে, 9 জুলাই ধর্মঘটে শ্রমজীবী মানুষ গোটা দেশের জাত পাত ধর্ম বর্ণ ভাষা প্রদেশ নির্বিশেষে অংশগ্রহণ করেছে। গোটা দেশের নিরিখে মোদী সরকারের বিরুদ্ধে ধর্মঘট, এখানে তৃণমূল, তার পুলিশ, তার দল সবচেয়ে বেশি তাদের মাথা ব্যথা হয়ে গিয়েছিল। আর তখনই দাঁড়িয়ে যাতে মানুষ এই শ্রেণী ঐক্য করে না ওঠে, শ্রমিক, কৃষক, মধ্যবিত্ত কর্মচারী, ছোট দোকানদার, ব্যবসায়ী, আজকে সবাই অখুশি। তাহলে এই যে ঐক্যকে ভাঙা হচ্ছে, এটাও নতুন নয়। ওই যে ব্রিটিশ সাম্রাজ্যবাদের কথা আমরা বলি, ডিভাইড অ্যান্ড রুল, 19বিংশ শতকের শেষে 1857 সালে প্রথম স্বাধীনতা আন্দোলন, সিপাহী বিদ্রোহ যেটা আমরা বলি, তারপরে ইংরেজ বুঝলো যে সবাই এক কাটতে হলে মুশকিল, উত্তর ভারতে মূলত হয়েছিল, তখন তারা এই ধরনের প্রতিষ্ঠান গড়ে ওঠে, যেটা আজকে কাকাবাবুর প্রবন্ধে গণতন্ত্র যেটা বেরিয়েছে, যেখানে এই ভাগ কর আর রাজ কর, উভয় ধর্মের ফান্ডামেন্টালিস্ট, মৌলবাদী, ধর্মীয় উন্মাদনকারী শক্তিগুলোকে ব্রিটিশ সাম্রাজ্যবাদের তরফ থেকে মদত দেওয়া হয়। 4টি বিষয়কে আইডেন্টিফাই করা হয় বিভাজন করার জন্য।
তার মধ্যে একটি ছিল মন্দির মসজিদ, এই যে বাবরি রাম জন্মভূমি বাবরি মসজিদ, একটি যে গোমাংস নিয়ে যে মব লিঞ্চিং হয়, গোহত্যা নিবারণ, এক অংশ বলছে খাদ্য, আর একজন বলছে আমার সিম্বল হোলি কাউ, ধর্মীয় বিশ্বাস। যেটা খুব সুন্দরভাবে বলেছেন তার প্রবন্ধে কাকাবাবু, খাদ্য এবং বাদ্য। কারণ দুটো ইস্যু ছিল, একটা ওই যেটা 19 শতকের শেষ দিকে চলছিল, খাদ্য হচ্ছে কি ভোজন, কে কোনটা খাবে কোনটা খাবে না, এটা নিয়ে ভাগাভাগি। আর একটা হচ্ছে বাদ্য, মানে এই যে রিলিজিয়াস প্রসেশন হয়, যখন মহরম হয়, যখন বিসর্জনের মিছিল হয়। আমরা জানি বামফ্রন্টের সময় রকম আমাদেরকে মানুষকে বোঝাতে হয়েছে, ঐক্যবদ্ধ রাখতে হয়েছে, তার একটা উত্তেজনা তৈরি হয়। মন্দিরের সামনে দিয়ে মহরমে মিছিল যাবে বাজনা বাজিয়ে, মসজিদের সামনে দিয়ে বিসর্জনের মিছিল যাবে। এখন তো আবার রাম নবমীর মিছিল, হনুমান জয়ন্তীর মিছিল, এই মিছিলগুলো অর্গানাইজ করা হয়েছিল। ব্রিটিশ দারোগারা উত্তর ভারতে, বিশেষত কানপুরে মস্তান গুন্ডা ধর্মীয় নেতাদেরকে ডেকে বলেছিল, ঢোলের পয়সা দিচ্ছি, বাদ্যির পয়সা দিচ্ছি, তোমরা সব রাস্তা শুধু মন্দিরে করছো কেন, রাস্তায় বেরিয়ে করতে হবে, মসজিদে শুরু করছো কেন, নিচে নাও। ধর্মকে রাস্তায় টেনে নিয়ে আসা হয়েছিল। তাহলে খাদ্য এবং বাদ্য, একটা বললাম মন্দির মসজিদ, আর একটা হচ্ছে ভাষা। এই যে গঙ্গা যমুনা যে বিশ্ব সংস্কৃতি, তার ভাষা যেটা হিন্দুস্তানি ভাষা, সেখানে দাঁড়িয়ে, যেটা আজকালকার দিনে সব যা আমরা ভাষা এখন যা শুনছি তা নয়, কিছুদিন আগে পর্যন্ত শুনেছিলাম। যে ভাষায় ইন্দিরা গান্ধী বক্তৃতা করতেন, জওহরলাল নেহরু বক্তৃতা করতেন, যে ভাষায় তোমার লাল বাহাদুর শাস্ত্রী বক্তৃতা করতেন, আর আজকে নেতারা যে ভাষায় বক্তৃতা করে, দুটো ভাষা যদি ক্যাসেট শোনেন, দুটো আলাদা। পার্লামেন্টে যে স্ক্রিপ্ট থাকে ছাপা, সেটা দেখবেন আলাদা। তাহলে উর্দু এবং হিন্দির যে সংমিশ্রিত ভাষা ছিল, সেখানে দেবনাগরীতে লেখা হবে না উর্দু স্ক্রিপ্টে লেখা হবে, এটা নিয়ে ভাবা। আর এখন যেটা বলা হচ্ছে যে মুসলমানি বাংলা, বাংলাদেশি বাংলা, সিলেটি বাংলা, এসব ভাগ করা হচ্ছে, এটা 100 বছর আগে আমাদের দেশে হয়ে গেছে উত্তর ভারতে। তাহলে উর্দুতে আরো বেশি করে আরবি ফার্সি শব্দ ঢোকাতে হবে, তুর্কি শব্দ ঢোকাতে হবে, আর যে তৎসম শব্দ আছে সেগুলো বার করতে হবে। আর হিন্দিতে সব খাঁটি একদম পিওর সংস্কৃত শব্দ ঢোকাতে হবে। সেখানে যে ব্রজবুলি ভাষা থেকে যেটা এসছে, প্রাকৃত থেকে যেটা এসছে, মৈথিলি থেকে যেটা এসছে, যেটা মানুষের মুখের ভাষা, সেগুলো সরাতে হবে। আসলে ভাষা কি হয়, যারা যত আপওয়ার্ড মোবাইল হয় আর যত বেশি পেছনে থাকে, পেছনে থাকা, তার দুটো ভাষার মধ্যে অন্তর হয়। আমরা যারা ইউনিভার্সিটি সিস্টেমের মধ্যে আসি, ভাষাটা সংস্কৃত হয়। সংস্কৃত মানে সংস্কৃত ভাষা নয়, পরিশীলিত হয়, পরিষ্কৃত হয়। নতুন নতুন শব্দ শিখি আমরা, সেগুলো প্রয়োগ করি। আর অর্থনীতিতে যে যত আপওয়ার্ড মোবাইল হয়, সে তত বেশি অ্যাডভান্স হওয়ার জন্য, এই যে আমি এতগুলো ইংরেজি শব্দ ব্যবহার করছি, অশোক মিত্র থাকলে আমার কারণ বলতেন যে তুমি এতগুলো ইংরেজি শব্দ ব্যবহার করছো, বাংলা বললে বাংলা ব্যবহার করবে, কিন্তু একটা মিক্সড ভাষা তৈরি হয়ে যায়। আমরা যেমন বলি, এখানে দাঁড়িয়ে বলবো কম্পিউটার, মাইক, লাইট, এসবই তো বলবো, বাতি বলবো। কিন্তু যে আপওয়ার্ড মোবাইল হয়নি, যে আরবানাইজ হয়নি, যে ইউনিভার্সিটি সিস্টেম আসেনি, সেই দেশজ ভাষা, পারিবারিক ভাষা, গ্রাম্য ভাষা, সেটাকে ধরে রাখে। যেমন আর্টস অ্যান্ড ক্রাফটস, যেমন লোকগাথা, লোকশিল্প, লোকসঙ্গীত, সেগুলো যত বেশি পিছিয়ে পড়া মানুষ আছে, গ্রামীণ মানুষ আছে, প্রত্যন্ত জায়গায় আছে, সেটাকে ধরে রাখে। আর যত বেশি সে আরবান হয়ে যায়, তখন মাইকেল জ্যাকসন হয়ে যায়, তখন তার ওই লোকনৃত্য তার কাছে থাকে না, শহরে কিছু সাজিয়ে গুছিয়ে হয়। পৃথিবী ব্যাপী এটা হয়েছে। আর এইভাবে কত কি দেশ হারিয়ে যাচ্ছে, বীজ থেকে ভাষা। কিন্তু অর্থনৈতিক কারণে, সামাজিক কারণে, পেছিয়ে পড়ার কারণে যে যত ব্যাকওয়ার্ড, সে তত ওইটাকে ট্রেডিশনাল ভাষাকে ধরে রাখে। আর আমরা যাকে নিজেরা বলি যে যত অ্যাডভান্স, আমরা বলি এই গ্রাম্য কথা বলছি, গেঁয়ো কথা বলছি, কিরকম উচ্চারণ করছে, আমাদের একটা স্ট্যান্ডার্ডাইজ থাকে। কোকা কোলা আর আমার বাড়ির শরবতের মতো একটা ইন্টারন্যাশনালি স্ট্যান্ডার্ডাইজ ফর্মুলা থাকে, যেখানে যাবেন পৃথিবী সেটা একটা স্ট্যান্ডার্ড হবে। আর যদি পাড়ায় পাড়ায় বাড়িতে বাড়িতে যে শরবত তৈরি হবে, তার আলাদা ভেরিয়েশন থাকে। আজকে দাঁড়িয়ে শাসক শ্রেণী, শাসক দল, তাদের এত মাতব্বরি বেড়েছে, তারা ঠিক করে দেবে যে আপনি কোন ভাষায় কথা বলবেন।
অমিত মালব্য বলবে যে সিলেটি ভাষাটা কোনো বাংলা ভাষাই নয়, ভারতীয় ভাষাই নয়। ডক্টর ত্রিগুণা সেন জাতীয় আন্দোলন থেকে বেরিয়ে আসা, ন্যাশনাল কাউন্সিল অফ এডুকেশন যখন যাদবপুর বিশ্ববিদ্যালয় হলো, শিক্ষাবিদ বিজ্ঞানী প্রথম ভাইস চ্যান্সেলর, তার ভাষা তো সিলেটি ছিল। বিপিন চন্দ্র পাল, আমরা যে লাল বাল পাল বলি স্বাধীনতা আন্দোলনে, তিনি তো সিলেটি ভাষায় বক্তৃতা করতেন, তারপর অন্য সব ভাষা দিয়ে বক্তৃতা করতেন, ভীষণ বাগ্মী ছিলেন। আজকে বিজেপির কাছে শুনতে হবে যে না, ওটা ভারতীয় নয়, আর সেটাকে তৃণমূল কংগ্রেস হিন্দিতে বলে ভোট কে লিয়ে ভুলানা, যেমন ছোলা বাজে না, সেরকম এই সাম্প্রদায়িকরণ যেটা ভাষার হচ্ছে সেটাকে নিয়ে এখন ছোলা ভাজছে। এইখানে আবার কাকাবুর কথা বলবো, ওই পত্রিকার আজকে যেটা প্রবন্ধ বেরিয়েছে তার শেষ পাতায়, শেষ প্যারাটা এটা লেখা আছে, শুধু সমস্যা নয়, প্রতিকার কি? অনেক আজকে জানতে চায়, এখনো জানতে চায়, আপনার কি করবেন তাহলে? এই তো সমস্যা বুঝলাম। 1926 সালের কাকাবাবুর তার প্রবন্ধে সমস্যা লিখে সাম্প্রদায়িকতা বিভাজনের তারপর প্রতিকারটা বলেছেন, সে কথা আমাদের আজকেও মনে রাখতে হবে। আসলে রিয়েল ইস্যু, মানুষের সমস্যা যেটা নিয়ে জর্জরিত, মূল কৃষক তার ফসলের দাম পাচ্ছে না, রাস্তায় আলু ফেলে দিচ্ছে, কোল্ড স্টোরেজ থেকে আলু বার করতে পারছে না, চাষ করার যতটা খরচ হয়েছে তার দাম নেই, সারের দাম আগুন ছোঁয়া, জ্বালানির দাম বেড়েছে, আজকে টাকার দাম ডলারের তুলনায় রেকর্ড পতন হয়েছে, কিন্তু সব ছেড়ে দিয়ে গিয়ে এখন কে কাকে কি নামে ডাকে, কি নামটা কি, তার উপর দাঁড়িয়ে হচ্ছে এসআইআর। আমি রবীন্দ্রনাথের কথা বলছিলাম বলে বললাম বৈশাখ মাসে, আচ্ছা আমরা তার আগে এসআইআর আগে বলে দিই, তো আমরা তো সাল বলি, বাংলা বছরও বলা যায়, বৎসরও বলা যায়, সালও বলা যায়, তাহলে বিজয়ী বলবে সাল বললে ওটা হচ্ছে মুসলমান, তাহলে আমরা তো পয়লা বৈশাখ বলি, দোসরা বৈশাখ, তেসরা বলি, যখন মাসে দেখবেন যখন গুনি আমরা প্রথমে পয়লা, দোসরা, তেসরা বলি, কেন বলি না প্রথম, দ্বিতীয়, তৃতীয়? আমাদের সংস্কৃতি, আমাদের ইতিহাস, বাংলা ভাষার এটা বড় গুণ, পৃথিবীর খুব কম ভাষায় আছে মিশ্র সংস্কৃতি, যেহেতু যে সময় ভাষা গড়ে উঠেছে, নানান প্রান্ত থেকে লোক এসছে, রবীন্দ্রনাথের কবিতায় গানে আছে, তা কনফ্লুয়েন্স হয়েছে মোহনায়। আমরা বলি সড়ক পথে, সড়ক যা পথ তাই, তো এটা বোঝানো হয় যে কমিউনিকেশনের জন্য এটা হচ্ছে বাংলা সংস্কৃতি, মিলনধর্মী সংস্কৃতি, মিশ্র সংস্কৃতির একটা উদাহরণ, যে আমি যে কথা বলছি আরেকজন যে আমার ভাষা জানে না সে ওটা বুঝবে। জোড়া শব্দ, শাক সবজি, তরি তরকারি, এর অসংখ্য উদাহরণ আছে। আজকে বলা হবে এটার মধ্যে ভাগ করতে হবে, শাকটা হচ্ছে এখানকার আর সবজিটা হচ্ছে ফার্সি থেকে এসছে, হাজার বাজার সব এসছে তুর্কি থেকে, সুতরাং সেগুলো ব্যবহার করা যাবে না। আমরা বলি হাটে বাজারে, দেশজ হচ্ছে হাট, আর যারা এলো তুর্কিতে বলে বাজার। বঙ্গোপসাগরে নানান ধারায় জল এসে মিশেছে, গঙ্গা, পদ্মা, যমুনা, ব্রহ্মপুত্র। আজকে বিজেপি আমাদের বলবে যে এই বঙ্গোপসাগরের জলগুলোকে আলাদা ধারা, গঙ্গার আলাদা, পদ্মার আলাদা, সব ধারা আলাদা করে করতে হবে। সম্ভব? আপাত দৃষ্টিতে মনে হবে পাগলামি, কিন্তু উত্তর ভারতের গত 150 বছরের রাজনীতি দেখলে, 100 বছরের আরএসএস ইতিহাস দেখলে, যে কাজটা তারা অন্য জায়গায় করেছে সেটা আজকে এখানে করতে চাইছে। এই শক্তি মাননীয়া দিয়েছেন তাদেরকে, খাল কেটে কুমির নিয়ে এসছেন। জ্যোতিবাবু এই জন্যই বলেছিলেন সবচেয়ে বড় অন্যায় করছো। ইউপি এনডিএ 1-এর সময় যখন বাজপেয়ী প্রথম সরকার হলো, যেটাতে মাননীয় মুখ্যমন্ত্রী মন্ত্রী ছিলেন কেন্দ্রের, উত্তর ভারতে হঠাৎ দেখলাম নর্দার্ন রেলেতে, আমি তখন রাজ্যসভা মেম্বার, সব জল ব্যবস্থা থেকে স্টেশনে ট্যাঙ্ক আছে, ওয়াটার ট্যাঙ্ক, তাতে রঙের পোচ দেওয়া হলো। এখন যেমন নীল সাদা রঙের পোচ দেওয়া হচ্ছে, ওরকম ওখানে রঙের পোচ দেওয়া হলো। নেই কাজ তো খই ভাই, ওখানে একটু আবছা আবছা বয়ে যাচ্ছে, নিচে লেখা ছিল
पीने का पानी, हिंदीতে দেবনাগরী অক্ষরে पीने का पानी। এনডিএ সরকার সিদ্ধান্ত করলো ওটা দিয়ে হবে না, ওটাতে পেয়জল লিখতে হবে। আমার মনে আছে আমি পার্লামেন্টে মৃণাল যোশীকে বলেছিলাম যে তোমার নর্থ ইন্ডিয়ার লোকেরা, উত্তর ভারতের লোকেরা পানি বিনা মর যায়গা, রুমকে পানি নেই মিলেগা, কারণ পেয়জল আমি বাঙালি বুঝতে পারবো, কিন্তু হিন্দুস্তানিরা বুঝতে পারবে না, কারণ তারা তো পানি বলে। এখন আমাদের বোঝানো হচ্ছে যে এটা মুসলমানি শব্দ, তাহলে পানিপথকে জলপথ বলতে হবে, নাম পাল্টে না সব। আরে বেশি পানি শব্দটা সংস্কৃত থেকে এসেছে, এই গর্ধবদের কে বোঝাবে? ওটা আরবি ফার্সি থেকে আসেনি, তুর্কি থেকে আসেনি, দেশজ ভাষা। এই জন্য ওটা উত্তরভারতের সবাই পানি বলে, বিহারও তাই বলে, ভোজপুরি তো তাই বলে, নেপালি তো তাই বলে। এবার কে কি বলবেন না, আসলে সমস্যা হচ্ছে আমাকে এখন বোতল দিয়ে কিনে খেতে হচ্ছে জল, কারণ কর্পোরেশন শুদ্ধ জল দিতে পারছে না। আর কর্ণাটকায় সাম্প্রদায়িক বিভাজনের জন্য হেডমাস্টার যাতে মুসলমান না থাকে তার জন্য জলের ট্যাঙ্কে বিষ মেশানো হচ্ছে। আর আমাকে তর্ক করতে বলা হচ্ছে এটা কি ওয়াটার বলবে না পানি বলবে না জল বলবে। এটা হচ্ছে দক্ষিণপন্থী। আর বামপন্থীদের বলতে হবে আমার ওয়াটার কোয়ালিটি কি, কেন আজ পর্যন্ত আমরা পটেবল ওয়াটার সব মানুষকে দিতে পারছি না, শুদ্ধ জল দিতে পারছি না, কেন আমাকে মাল্টিন্যাশনাল কোম্পানি থেকে কিনে খেতে হচ্ছে জল। এই বুনিয়াদী বিষয় থেকে অন্যদিকে দিচ্ছে। আরে ঘাটালে জলে জমে আছে মানুষ, এই এখানে শিশু মারা গেল জল জমাতে বিরাটিতে, আর বিজয়ী বলছে ওটা বড় কথা না, আগে বলো ওটা পানি জমেছে না জল জমেছে, এই নিয়ে তর্ক। এই সংস্কৃত আছে বলি তো পানীয় বলি, আমরা বাংলায় পানীয় বলি না, কোল্ড ড্রিঙ্কসে কি বলি শীতল পানীয়, তো পানি থেকে তো পানীয়। হ্যাঁ, তা তো বলতে হবে শীতল জলীয়। হ্যাঁ, দেশজ বলছি তো, এই মাটিতে জন্মেছে, কে শেখাবে ওদের? কে আছে? মুসলমানরা বলে ওটা অচ্ছুত হয়ে গেল। এইটা হচ্ছে বিভাজনের অস্ত্র যে ব্যবহার করছে। সিএ যখন এসেছিল, এনআরসি যখন এসেছিল, তখন আমরা বলেছিলাম কোনো বাংলাদেশি না, আসলে তুমি ভাষার নামে ধর্মের নামে বিভাজন তৈরি করতে চাইছো। আজকে যে আক্রমণটা হচ্ছে এবং এসআইয়ের নামে যা হবে, এটা হচ্ছে ত্রিমাত্রিক আক্রমণ, ভাষা ধর্ম এবং শ্রেণী। এই ভাষা ধর্ম শ্রেণী ত্রিমাত্রিক, যেমন কাঁটা চামচ থাকে তিনটে, কাঁটা দিয়ে তুলতে চাইছে বলেই আজকে গুরগাঁওতে, মধ্যপ্রদেশে, মহারাষ্ট্রে, ওড়িশায়, আসামে, রাজস্থানে, ছত্তিশগড়ে, মধ্যপ্রদেশে, দিল্লিতে যারা আক্রান্ত হচ্ছে, কারণ ইনসিডেন্টলি তারা এই তিনটে কাঁটা দিয়ে যখন তুলছে, শ্রেণী ধর্ম এবং ভাষায়, সে হচ্ছে সবচেয়ে ভালনারেবল, সবচেয়ে ইনসিকিউর, সবচেয়ে দুর্বল অংশ। যখন এই আক্রমণটা আসে শাসকদের তরফ থেকে, সবসময় সবচেয়ে ভালনারেবল সেকশনকে বেছে নেয়। তাহলে আমাকে এটা বুঝতে হবে, আমাদেরকে এটা বুঝতে হবে। আর যখন এই আক্রমণটা একটা একটা করে, অনেক এরকম ফাঁসি বিরোধী কবিতা আছে যেখানে দাঁড়িয়ে একজনকে যখন মারতে এলো তখন বুঝলাম যে না, আমি তো সেটা নই, আমি তো বেরিয়ে দেখবেন এখানে এখনো বলছি, কেন আমার তো পুনাতে তো আমার ছেলে থাকে, আমার জামাই তো হায়দ্রাবাদে থাকে, আমার ভাইপো তো গুরগাঁওতে থাকে, সে তো আক্রান্ত হচ্ছে না। এই হচ্ছে শ্রেণী, এই শ্রেণী বোধটা থাকা দরকার। সব হবে, लगेगी आग तो सब आएंगे जद में, আগুনটার বিরুদ্ধে এই জন্য লড়তে হয়। এই বোধ থেকেই আজকে দাঁড়িয়ে দেখবেন দক্ষিণপন্থীরা কেউ এই শ্রেণীর প্রশ্ন তুলবে না, কর্মহীনতার কথা তুলবে না, কর্মসংস্থানের কথা তুলবে না, এবং এদের যে নিরাপত্তার দরকার তার জন্য যে ইন্টারনাল মাইগ্রেন্ট লেবারার্স অ্যাক্ট, তাকে যে লাগু করতে হবে, তাতে সব বলা আছে। কেন্দ্র এবং রাজ্য দুই সরকারকে রেজিস্ট্রি করতে হবে, স্পেশাল অফিসার রাখতে হবে,
আর যদি তুমি বিদেশি থাকে, আমি ধরলাম ইন্টারনাল মাইগ্রেশন না, একটা তো যুক্ত হচ্ছে না, এসব বাংলাদেশি, বিদেশি, রোহিঙ্গিয়া, এভাবে তো নাম দেওয়া হচ্ছে। তো তারও তো একটা সিভিলাইজ দেশ, একটা সিভিলাইজ পদ্ধতি আছে, আইন আছে। পুলিশ, এই যে মমতা ব্যানার্জি, এই যে বিজেপি, এই যে যোগী পুলিশ রাজ তৈরি করছে, পুলিশ স্টেট তৈরি করছে, এটা কি পুলিশ এখতিয়ার? সে কি জাজ? সে কি বিচারক? তাহলে ট্রাইব্যুনাল কেন তৈরি হয়? তাহলে কোর্টে এফআইআর কেন করা হয়? তাকে কোন আইনে ধরে তুমি তুলে বঙ্গোপসাগরে গিয়ে ফেলে দেবে, ছেড়ে দেবে রাতের অন্ধকারে, চোখ বেঁধে নিয়ে চলে যাবে? কোন আইনে তুমি পা ভেঙে দেবে, হাত ভেঙে দেবে, মেরে দেবে? পুলিশ তো কেস করতে পারে, ধরতেও পারে ওয়ারেন্ট বার করে, কিন্তু কাগজ থেকে সে বুঝে গেল কোনটা কি, আর তার মধ্যে দিল্লি পুলিশ বুঝে গেল এটা বাংলাদেশি বাংলা, আর সেই নিয়ে কিছু অপদার্থ অপগণ্ড বিজেপি পশ্চিমবঙ্গে দাঁড়িয়ে নানান যুক্তি অবতারণা করছে। আমরা স্বাধীনতা আন্দোলনে বলেছিলাম আমরই বাংলা ভাষা, আর এখন বাংলা ভাষা বলতে গিয়ে মরতে হবে। এই জিনিস আমরা কখনো মেনে নিতে পারবো না। কিন্তু এই যে আবার তৃণমূল যেমন করছে হাল্লা ভাষা আন্দোলনের নাম করে, এরকম অতীতে আমরা হয়েছে, কর্ণাটকে দেখেছি। এই বিজেপি যখন প্রথম কর্ণাটকে দখল করতে চাইছে, তখন তামিল এবং কন্নড়ের নাম করে দাঙ্গা হয়েছে। কোথাও চেহারার নাম করে হয়, নর্থ ইস্টের ছেলে মেয়েদের উপরে এইভাবে আক্রমণ হয়েছে, প্রোফাইলিং। আজকে এই প্রোফাইলিং হচ্ছে, কিন্তু আমাদের আবার সেখানে ঢুকে পড়লে হবে না, এটা অন্ধগলি। আর অনেক কথা ছিল, আমি তার মধ্যে যাব না। আজকে দাঁড়িয়ে বিজেপি এবং তৃণমূল মিলে ঠিক করতে চাইছে ধর্মের নামে ভোট হোক, নাহলে ভাষার নামে ভোট হোক। আমাদের ঠিক করতে হবে, আমার রুজি, আমার ফসলের দাম, আমার সারের দাম, আমার মূল্য বৃদ্ধি, আমার শিক্ষা ধ্বংস হচ্ছে, দুর্নীতি হচ্ছে, তোলাবাজি হচ্ছে, মেয়েদের নিরাপত্তাহীনতা হচ্ছে, এবং কোন কলকাতা পুলিশ থেকে সিবিআই আইন মোতাবেক যে পদক্ষেপগুলো নেওয়ার কথা কোনোটাই নিচ্ছে না। সেজন্য আমাদের লড়াইয়ে আমাদের অস্ত্র আমাদের সানাতে হবে, আমাদের প্রস্তুতি আমাদের নিতে হবে। আমাদের লড়াই কোনো নবান্ন, কোনো 56 লড়বে না। নবান্ন এবং 56 নিজের মধ্যে কোনো লড়াই লড়ছে না। ফুটবল ম্যাচে যেরকম হয় না, বলটা পাস করে দেয়, নিজে গোল দিতে যায়, কিন্তু অনেক সময় দেখা যায় কিছুতে আমি গোল দিতে পারবো না, তখন পাস করে দে। বিজেপি তৃণমূলকে বলছে পাস করে দে। 26-এর নির্বাচনে আমাদের কাকাবাবুর জন্মদিনে এই শপথ নিতে হবে, আমাদের সমস্ত রসদ আমাদের জোগাড় করতে হবে, আমাদের শপথে আরো বেশি বলিয়ান হতে হবে, আমাদের শ্রেণীকে আমাদের ঐক্যবদ্ধ করতে হবে। নালে শামসেরগঞ্জ থেকে আকড়া আমরা দেখেছি কিভাবে তুলসী তলা নিয়ে হোক ভাগ করার রাজনীতি করা হচ্ছে। এই বিভাজনের বিরুদ্ধে আমাদের লড়তে হবে, আর এই বিভাজনের বিরুদ্ধে লড়তে পারে একমাত্র লাল ঝান্ডা শক্তি, বামপন্থী শক্তি, ভারতের কমিউনিস্ট পার্টি, মার্ক্সবাদী, এবং তার সঙ্গে আমাদের সবাইকে জড়ো করতে হবে, ধর্মনিরপেক্ষ শক্তিকে, গণতান্ত্রিক শক্তিকে। আসলে এসআইআর এর নামে এই গণতান্ত্রিক অধিকার কেড়ে নেওয়ার চেষ্টা করা হচ্ছে, মানবাধিকার কেড়ে নেওয়ার চেষ্টা করা হচ্ছে। প্রাপ্তবয়স্কদের ইউনিভার্সাল ভোটাধিকার সবার জন্য অনেক লড়ে মানুষ পেয়েছে, ব্রিটিশের সময় ছিল না, অনেক দেশে ছিল না, আমাদের দেশে সংবিধান সে অধিকার দিয়েছে। মমতা ব্যানার্জি অস্ত্র নিয়ে খুনোখুনি করে, মস্তানি করে, গুন্ডামি করে, তোলাবাজি করে ইলেকশন কমিশনকে কাজে লাগিয়ে, আর আজকে কেন্দ্র সরকার ইলেকশন কমিশনকে কাজে লাগিয়ে মানুষের এই ভোটের অধিকারটা কেড়ে নিতে চাইছে। যেটা বলা হচ্ছে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন। আমরা বলেছি ভ্রান্তিতে মোড়া ভোটার লিস্ট আছে, মৃত ভোট আছে, কিন্তু এটাকে তোমাকে সরাতে হবে। কিন্তু আপনার খেয়াল রাখুন, এই বছরটা গোড়ায় যখন মহারাষ্ট্রের ভোট, যখন দিল্লির ভোট, যখন হরিয়ানার ভোট, রাহুল গান্ধীর ভাষায় যখন ইন্ডাস্ট্রিয়াল স্কেল রিগিং ব্যাপকভাবে হচ্ছে, যখন ইলেকশন কমিশন কাঠগড়ায় দাঁড়িয়েছে, গোটা ইন্ডিয়া ব্লক যখন তার বিরুদ্ধে মাঠে নেমেছে, মমতা ব্যানার্জি ইন্ডোর স্টেডিয়ামে মিটিং করে বললেন
আমাদের লোকেরা যাবে ভোটার লিস্ট নিয়ে, মন্ত্রী, এমএলএ, কাউন্সিলর, পঞ্চায়েত, কারণ ভোটার লিস্টের মধ্যে বহিরাগত আছে, আরো অনেকেই আছে। এইটাই হচ্ছে মমতা ব্যানার্জি আরএসএস এর দুর্গা। যখনই বিজেপি, যখনই কেন্দ্র সরকার, যখনই আরএসএস বিপদে পড়ে, সাপুড়েরা যখন ঝাঁপি থেকে খেলা দেখানোর জন্য সাপ বার করে বিন বাজিয়ে, ওইরকম আরএসএস বিজেপি ঝাঁপি থেকে মমতা ব্যানার্জিকে বার করে। যেটা ছিল ইন্ডাস্ট্রিয়াল লেভেল, আজও চিৎকার করা হচ্ছে, যেটা ছিল কারচুপি, যেটা ছিল ভোটের রেজাল্ট মেলাতে পারছে না, কত ভোট পোল হয়েছে আর কত ভোটের রেজাল্ট বেরিয়েছে। যেখানে আমরা মুর্শিদাবাদে ভোটের পরে অধীর এবং সেলিম হারার পরে আমরা বলেছিলাম কিভাবে কারচুপি হয়েছে ভোটার লিস্ট থেকে একেবারে গণনা কেন্দ্র পর্যন্ত। আমরা আমাদের পঞ্চায়েত নির্বাচনে দেখেছি কিভাবে গণনা কেন্দ্রে কারচুপি হয়, সরকারি অফিসারদের নিয়ে কিভাবে হয়েছে, ইলেকশন কমিশনকে ব্যবহার করে কি হয়েছে। সেখান থেকে সরিয়ে দেওয়া হলো। ইলেকশন কমিশনার মনে করলো খুব ভালো, সাধুবাদ দিল, কারণ সে ছিল রিসিভিং এন্ডে, সে এখন অফেন্সিভে চলে গেল। মমতারই তো যখনই চিটফান্ড থেকে আরম্ভ করে যখনই তিনি ডিফেন্সিভে পড়েন, তখন অফেন্সিভ ইজ দ্য বেস্ট ডিফেন্স বলে, অফেন্স ইজ দ্য বেস্ট ডিফেন্স বলে নেমে পড়ে। তাহলে ইলেকশন কমিশনে বললো আসলে ভোটার লিস্টে যত কিছু গন্ডগোল আছে ওখান থেকে লাখ লাখ ভোটারদের বার করতে হবে। বিহারে আমরা দেখছি কিভাবে করছে। সুপ্রিম কোর্ট বলেছে সিএনআরসি করে যে নাগরিকতা অধিকার কেড়ে নিতে পারেনি, সেখানে আমাদের ভোটাধিকারটা হচ্ছে প্রথম পদক্ষেপ। মানুষের মধ্যে আতঙ্ক তৈরি হয়েছে, প্রত্যেকটা বুথে আমাদের যেতে হবে, আমাদের রেড ভলেন্টিয়ারের মতো সেরকম সরঞ্জাম তৈরি করতে হবে যাতে দাঁড়িয়ে ডাইরেক্টলি মানুষ সরাসরি কথা বলতে পারে এবং সেই মানুষের পাশে আমরা দাঁড়াতে পারি। আমরা চাই ভোটার লিস্টটা ফুল প্রুফ হোক, কিন্তু ভোটার লিস্ট প্রশ্ন আপনারা জানেন মমতা ব্যানার্জি 2006 নির্বাচনের আগে বলেছিলেন বাংলাদেশি ভোটার আছে এই ভোটার লিস্টে, এই ভোটার লিস্ট দিয়ে আমি ভোট করতে দেব না। তখন তিনি আদবানির মানসপুত্রী ছিলেন, এনডিএতে ছিলেন। আর এখন বলছেন উল্টো কথা, এগুলোকে পলিটিক্যাল পজিশনিং বলে। এখন পজিশন নিচ্ছেন, যখন যেমন তখন তেমন। নীতিশ কুমার এই জন্যই বলেছিল থালিকা ব্যাগান, বলে না ওরা, ও থালিকা ব্যাগান তো ভালো কথা, ও তো খারাপ করে বলেছিল বেপেদিকা লোটা, পেছনে বিড়ে নিয়ে ঘুরতে হয় সিধু হওয়ার জন্য। আর নাহলে অনেকগুলোতে এরকম থাকে ইনবিল্ট তলাতে, ওনার কোনো ইনবিল্ট নেই, যখন যেরকম বাজার থাকে সেরকম ঘুরে পড়ে, ঢুকে পড়ে পজিশন। তাহলে আজকে দাঁড়িয়ে এসআইআর নামে যেটা করার চেষ্টা করা হচ্ছে, এই যে মহিলাদের ভোট, 18 বছরের ভোট, এই যে সকলের ভোট, আগে ছিল শুধু যারা ট্যাক্স দেয় তাদের। তাহলে আজকে আমাদের দেশের শাসক শ্রেণী যেরকম ক্ষমতাকে কুক্ষিগত করেছে, যেরকম অর্থকে কুক্ষিগত করছে, যেরকম সম্পদকে কুক্ষিগত করছে, যেরকম জমিকে কুক্ষিগত করছে, সেরকম আমাদের যে ভোটাধিকার সেটাকেও কুক্ষিগত করতে চাইছে। মমতা ব্যানার্জি এমনি এমনি 2006 বলেননি ভোটার লিস্টে বাংলাদেশের নাম আছে। আজকে আসামে মুখ্যমন্ত্রী যদি বলে বাংলাদেশি বলবো যদি কেউ বাংলা মাতৃভাষা বলে, বলছে না? কাছাড়ের ভাষা আন্দোলন হয়েছিল, বরাক ভ্যালি আমরা জানি বাংলাভাষী এলাকা যুক্ত হয়েছে আসামের সঙ্গে, ব্রিটিশ জমানায় হয়েছে। সাম্রাজ্যবাদ যেখানে যেখানে গিয়েছে পৃথিবীতে এরকম কাট অ্যান্ড পেস্ট করেছে ম্যাপে। আজকে রোহিঙ্গা সমস্যা বলুন, আরাকানের, সাইপ্রাস থেকে শুরু করে ওয়েস্ট এশিয়া থেকে শুরু করে যে কোনো জায়গায় দেখবেন যেখানে কলোনিয়াল হয়েছে, ল্যাটিন আমেরিকায়, সেখানে এই ধরনের ডিসপিউট তৈরি করে রেখে দিয়ে গেছে। সেখানে দাঁড়িয়ে আমাদের যখন সাম্রাজ্যবাদের বিরুদ্ধে লড়ার কথা, যখন সাম্প্রদায়িকতার বিরুদ্ধে লড়ার কথা, দারিদ্রের বিরুদ্ধে লড়ার কথা, লুটে খাওয়ার বিরুদ্ধে, খেটে খাওয়া মানুষকে ঐক্যবদ্ধ যে লড়াই লড়ার কথা, আমাদের প্রতিপক্ষ তখন এই খেটে খাওয়া মানুষকে ভাগ করছে। এই ভাগাভাগির বিরুদ্ধে আমাদের লড়াইয়ের শপথ নিতে, আমরা যদি লড়তে পারি, এ লড়াই লড়তে হবে, এ লড়াই জিততে হবে। এটা যদি কাজে পরিণত করতে পারি তাহলে কাকাবাবুকে স্মরণ করতে পারবো, আর কদিন পরে কমরেড বুদ্ধ ভট্টাচার্যের মৃত্যু দিবস, তাকে আমরা স্মরণ করতে পারবো। ধন্যবাদ। ইনকলাব জিন্দাবাদ।